আসসালামু আলাইকুম। আমি ডক্টর মাহবুবুল্লাহ তারেক, ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন ফ্রম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকে আমরা জানবো ব্যাকটেরিয়া নিয়ে। খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। ব্যাকটেরিয়া মূলত আমাদের ভুটানি যেই পেপারটা আছে সেই ভুটানের পেপারের হচ্ছে অণুজীব অধ্যায়ে। সো এই ব্যাকটেরিয়ার পুরো জগৎটা সম্পর্কে আজকে আমরা জাস্ট অল্প একটু জানার চেষ্টা করব। ব্যাকটেরিয়া কি, ব্যাকটেরিয়ার মরফোলজিটা কেমন, এবং ব্যাকটেরিয়া নিয়ে আসলে আমরা কতটুকু জানতে পারি। ওকে, সো লেটস সি। আচ্ছা, প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ ব্যাকটেরিয়া। সো ব্যাকটেরিয়া আসলে খুবই ক্ষুদ্র এবং খুবই একটা ইউনিক পার্ট, যেটাকে আমরা বলি হচ্ছে ব্যাকটেরিয়া মূলত আসলে হচ্ছে একটা ব্যাকটেরিয়াম থেকে। হ্যাঁ, সো এই যে ব্যাকটেরিয়াম, এই ব্যাকটেরিয়াম থেকে মূলত এক বচন, আর এটা হচ্ছে বহু বচন। লেটস সে আপনাদের বইতে আপনারা প্রায় দেখে আসছেন যে আম টাইপের যে শব্দগুলো থাকে শেষে, এটা অনেকটা সিঙ্গুলার ফর্মে বোঝায়। আচ্ছা, নট অনলি আম, অনেক সময় হচ্ছে আস। হ্যাঁ, আমি যদি কয়েকটা উদাহরণ দিয়ে বলি, যেমন ফ্লাজেলাম, সো এটা কিন্তু এক বচন, আর ফ্লাজেলা বহু বচন। হ্যাঁ, এর পাশাপাশি আরো আছে হচ্ছে যে সিলিয়া, যেটা হচ্ছে বহু বচন, সিলিয়াম এক বচন। সো এই যে আম বা আস, এই শব্দগুলো অনেকটা এক বচন বোঝায়। আর বহু বচন বলতে যেটা এটা আমটাকে আর আসটাকে বাদ দিলে যেটা হয় সেটা হচ্ছে এক বচন। হ্যাঁ, সো এটা আমি জাস্ট হচ্ছে একটু মনে রাখার ক্ষেত্রে বললাম, নট অনলি সব ক্ষেত্রে এমনই হবে। আচ্ছা, সো ব্যাকটেরিয়া মূলত এটাকে গ্রিক শব্দ ব্যাকটেরিয়ন বা ছোট দ্বন্দ্ব থেকে এই শব্দটা আসছে, যেটা এককোষী আণবিক যন্ত্র, আণবিক জীব। রিপিট, এককোষী আণবিক জীব। ওকে, সো অনলি ওয়ান সেল প্রেজেন্ট ইন ব্যাকটেরিয়া। ওকে, সো জীব জগতের এগুলোই সরলতম এবং ক্ষুদ্রতম জীব বলে পরিচিত। 1665 খ্রিস্টাব্দে ওলন্দাজ এখানে যে রেড মার্ক গুলো আছে, এটা হচ্ছে এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, ওকে, এই নামটুকু খুবই ইম্পর্টেন্ট এই জন্যই যে অনেক সময় এমসিকিউতে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক এই শব্দটুকু দেখে আমাদের এমসিকিউ সিলেক্ট করতে হয়। হ্যাঁ, সো সর্বপ্রথম তার আবিষ্কৃত অণুবীক্ষণ যন্ত্রের নিচে এক ফোঁটা পানিতে ব্যাকটেরিয়ার উপস্থিতি পর্যবেক্ষণ করেন। এগুলোর নাম দেন এনিম্যালকিউল, সরি এখানে ইসি হবে, এনিম্যালকিউল বা ক্ষুদ্র প্রাণী, তাই তাকে ব্যাকটেরিওলজির জনক বলা হয়। সো এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম যে ব্যাকটেরিওলজির জনকের নাম কে? অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। সো ব্যাকটেরিওলজি বলতে ব্যাকটেরিয়া নিয়ে ব্যাকটেরিওলজি। ওকে, সো ব্যাকটেরিওলজি হচ্ছে এমন একটা শাখা যে শাখায় ব্যাকটেরিয়া সম্পর্কে আলোচনা করা হয় বা পড়াশোনা করা হয়। ওকে, সো এখন আমরা জানবো যে এই যে লিউয়েনহুক আবিষ্কৃত অণুজীব পরবর্তীতে প্রায় 200 বছরই অজানা থেকে যায়। ইন্টারেস্টিং না ব্যাপারটা? সো 1829 সালে জার্মান বিজ্ঞানী অ্যারেনবার্গ, ওকে, সিজি অ্যারেনবার্গ সর্বপ্রথম ব্যাকটেরিয়া শব্দটি ব্যবহার করেন। পরবর্তীকালে লুই পাস্তুর সহ আরেকজন বিজ্ঞানী জার্মান চিকিৎসক রবার্ট কচ প্রমাণ করেন যে এই যে আণুবীক্ষণিক জীবটা আছে, এই যে ছোট যে ব্যাকটেরিয়াটুকু আছে, এই ব্যাকটেরিয়া প্রাণী দেহে নানা রকম রোগ সৃষ্টি করতে পারে। ওকে, সো আমরা এখানে বেশ কয়েকজন ইম্পর্টেন্ট বিজ্ঞানীদের নাম জানতে পারলাম। হ্যাঁ, সো আমি এখানে কিছু ইন শর্ট আপনাদের জানার ক্ষেত্রে বলে রাখছি, যেগুলো বিভিন্ন সময় নার্সিং পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে আসে। সেটা হচ্ছে রবার্ট কচ যক্ষার জন্য দায়ী মাইক্রোব্যাকটেরিয়াম আবিষ্কার করেন। ওকে, আধুনিক ব্যাকটেরিওলজির জনক অলরেডি আমরা দেখে আসছি। ব্যাকটেরিওলজির জনক হচ্ছে কে? আমাদের অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। ওকে, বাট আধুনিক ব্যাকটেরিওলজির জনক হচ্ছে লুই পাস্তুর। খুবই ইম্পর্টেন্ট এই নামটা, প্রায় সময় আই থিঙ্ক আপনারা ব্যাকটেরিওলজি বা এই ব্যাকটেরিয়া পড়ার আগেও জেনে আসছেন। আর ব্যাকটেরিয়া তত্ত্ব যেটাকে হচ্ছে জার্ম থিওরি অফ ডিজিজ। হ্যাঁ, সো এই জার্ম থিওরি প্রতিষ্ঠাতা করেন একই সাথে লুই পাস্তুর। ওকে, সো নাও এখন আমরা নেক্সট স্লাইডে মুভ অন করি। ওকে, আচ্ছা,
এই যে আমরা এতক্ষণ ধরে আলাপ আলোচনা করলাম যে ব্যাকটেরিয়া সম্পর্কে, এটার যে হিস্ট্রি জানার চেষ্টা করলাম, এর পাশাপাশি আমাদের এটাও জানতে হবে মরফোলজি, মানে ব্যাকটেরিয়াটা আসলে দেখতে কেমন। আমরা একটু আগে পড়ে আসছি যে ব্যাকটেরিয়া এককোষী কি, ব্যাকটেরিয়া হচ্ছে একটা এককোষী আণবিক কণিক হচ্ছে একটা সেল। হ্যাঁ, সো এখন এই যে ব্যাকটেরিয়া, এই যে আমাদের এটার যে মরফোলজিটা ঠিক দেখতে কেমন। হ্যাঁ, সো 1879 খ্রিস্টাব্দে ইলিয়ন বিশ্ববিদ্যালয়ের বার্জেস নামক একজন গবেষক সর্বপ্রথম প্রমাণ করেন ব্যাকটেরিয়া নামক ক্ষুদ্র জীব উদ্ভিদও কি করতে পারে, রোগ সৃষ্টি করতে পারে। এই ব্যাকটেরিয়া হচ্ছে কোষীয় অঙ্গাণুবিহীন, আই রিপিট, কোষীয় অঙ্গাণুবিহীন, তার কোনো কি নেই। আমরা যেমন হিউম্যান সেল পড়ে আসছি, আমরা আগের চ্যাপ্টারে অবশ্য জুলজিতে আপনারা পড়ে আসছেন, হিউম্যান সেলে আপনাদের ওখানে কি থাকে, নিউক্লিয়াস থাকে, হ্যাঁ, তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, রাইবোজোম থাকে, লাইসোজোম থাকে। এই যে এতগুলো অর্গানেলস থাকে, কিন্তু এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোষীয় কোনো অঙ্গাণু নেই। তাহলে কি আছে, কেন আমরা তাহলে এটাকে কোষ বলতেছি? কারণ হচ্ছে এটার একটা জটিল কোষ প্রাচীর আছে, এবং যেটা আদি প্রকৃতির, নট ইউক্যারিওটিক, এটাকে বলা হয় প্রোক্যারিওটিক। ওকে, কিন্তু নিউক্লিয়াস আছে, সরল প্রকৃতির নিউক্লিয়াস আছে। সো আমরা এখানে অর্গানেলস এর ক্ষেত্রে একটা আমি ছবি দিয়েছি, দেখুন, এটা হচ্ছে একটা পুরোটুকু সেল মেমব্রেন, এর বাইরে সেল ওয়াল আছে, আর সাথে হচ্ছে একটা নিউক্লিয়াস আছে। কি আছে সাথে? একটা হচ্ছে আমাদের এই যে একটা নিউক্লিয়াস আছে। ওকে, এই যে আমরা একটা নিউক্লিয়াস পাবো, আর সাথে হচ্ছে কিছু ফ্লাজেলা, পিলাস, সেল মেমব্রেনস, নিউক্লিয়েট, এই যে এই জিনিসপত্রগুলো আছে। হ্যাঁ, সো আমরা পরের স্লাইডে গেলে আরো ইন ডিটেলসে জানতে পারবো। হ্যাঁ, আচ্ছা, সো চলুন এখন আমাদের এই যে ব্যাকটেরিয়ার বিস্তৃতি এবং আবাসস্থলটা আসলে কোথায়। ব্যাকটেরিয়া বিস্তৃতি প্রায় বিশ্বব্যাপী, অবশ্যই এটা বিশ্বব্যাপী, কারণ হচ্ছে আমরা জানবো যে সামান্য অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক দেখলেন যে 1 ফোঁটা বৃষ্টির পানিতে অনেকগুলো ব্যাকটেরিয়া আছে, তাই না? সো এরা মাটি, বায়ু, পানি, জীবদেহের ভেতর এবং বাইরে অবস্থান করে। অ্যাটলিস্ট আপনি যে এখন হাতটুকু দেখছেন, আমার যে হাত, এই হাতেও কিন্তু থাউজেন্ডস অফ ব্যাকটেরিয়া আছে, হ্যাঁ, বা তারও বেশি। হ্যাঁ, এরপরে মানুষের অন্ত্রে, দ্যাট মিনস ইন্টেস্টাইনে, আমাদের যে ইন্টেস্টাইন আছে, এই ইন্টেস্টাইনেও কি পাওয়া যায়, আমাদের ব্যাকটেরিয়া থাকে। তবে হ্যাঁ, তারা হচ্ছে একটা কমন সেলিজম মেনটেন করে, মানে আমরা তাদের ক্ষতি করি না, তারা আমাদের ক্ষতি করে না, কিন্তু ক্ষেত্র বিশেষে তারা অনেক সময় আমাদের জন্য কি হয়, হার্মফুল হয়ে ওঠে। সো মানুষের অন্ত্রে ইন্টেস্টাইনের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়, যেটাকে বলে ইকোলাই ব্যাকটেরিয়া, যেটা ভিটামিন বি কমপ্লেক্স, দ্যাট মিনস ভিটামিন যে 12 পর্যন্ত যে ভিটামিন গুলো আছে, হ্যাঁ, একটা বাঞ্চ অফ ভিটামিন একত্রিত হয়ে ভিটামিন বি কমপ্লেক্স গঠন করে। এই ভিটামিন বি কমপ্লেক্স কে সরবরাহ করে আমাদের ইকোলাই ব্যাকটেরিয়া। আর প্রকৃতিতে 17 থেকে প্রায় 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে। পানি বা মাটিতে জৈব পদার্থ থাকলে ব্যাকটেরিয়ার সংখ্যাও অধিক থাকে। জৈব পদার্থ সমূহ আবাদি মাটিতে ব্যাকটেরিয়া পর্যাপ্ত থাকে, মাটির গভীরে ব্যাকটেরিয়া হ্রাস পেতে থাকে, বাতাসে থাকলে বায়ুস্তরের অনেক উঁচুতে ব্যাকটেরিয়ার উপস্থিতি তেমন নেই। আচ্ছা, এখানে একটা ব্যাপার আমি বলি, সেটা হচ্ছে যে এই যে এই লাইনটুকু রিসেন্ট রিসার্চে এমন বেরিয়ে আসছে যে ব্যাকটেরিয়া আসলে অনেক নিচেও থাকতে পারে। যেমন ধরুন সমুদ্রের সব থেকে মারিয়ানা ট্রেঞ্চ, এখানেও কিন্তু ব্যাকটেরিয়া উপস্থিতি পাওয়া যায়। সো সায়েন্স তো আপ টু ডেট হয়। হ্যাঁ, আচ্ছা, ওকে, ফাইন। সো আমরা এখান থেকে কি জানলাম? এখান থেকে আমরা জানলাম যে ব্যাকটেরিয়া মানুষের অন্ত্রে থাকতে পারে, একই সাথে ব্যাকটেরিয়া তার মাটি, পানি, বায়ু, জীবদেহের ভিতরে বাইরে অবস্থান করতে পারে। ওকে, সো নাও মুভ অন দি নেক্সট স্লাইড। আচ্ছা, ব্যাকটেরিয়ার সাধারণ বৈশিষ্ট্যটা আসলে কি? এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই জন্যই যে আমাদের এমসিকিউতে বা অ্যাডমিশন টেস্টে এই ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অনেকগুলো কোয়েশ্চন আসে। সো আমরা এই প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে মেমোরাইজ করার ট্রাই করব। ওকে, সো চলুন প্রথমে আমাদের জানতে হবে, অবশ্যই আমরা একটু আগে তো পড়ে আসলাম যে কি ব্যাকটেরিয়া একটা হচ্ছে কোষীয় জীবদেহের মধ্যে অতি ক্ষুদ্র, মাইন্ড ইট, হোয়াট আই এম সেইং ইট, এটা অতি ক্ষুদ্র এবং সরল ও আণুবীক্ষণিক। হ্যাঁ, সো ব্যাকটেরিয়া আর ভাইরাস, এই চ্যাপ্টারের আগের পার্টি ছিল ভাইরাস। ওকে, ভাইরাসের ক্ষেত্রে আমরা পড়েছিলাম অতি আণুবীক্ষণিক। কি পড়েছিলাম? অতি আণুবীক্ষণিক। হ্যাঁ, আর এটা ছিল আণুবীক্ষণিক। দ্যাট মিনস আমাদের দু ধরনের মাইক্রোস্কোপ আছে, অর্থাৎ আমরা তো নর্মালি খালি চোখে, যে আমার হাত, এখানে তো আমরা খালি চোখে ব্যাকটেরিয়া দেখতে পারবো না, তাই না? সো আমাদের এক ধরনের মাইক্রোস্কোপ লাগবে, আপনারা নিশ্চয়ই প্র্যাকটিক্যালি পড়ে আসছেন। সো এই যে মাইক্রোস্কোপের
যে নর্মাল যে মাইক্রোস্কোপ গুলো আছে এখানে মূলত ব্যাকটেরিয়া দেখা যায়, কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপ বা এর থেকে আপডেট মাইক্রোস্কোপে আমাদের ভাইরাসকে দেখতে হয়। কেন? কারণ হচ্ছে ব্যাকটেরিয়ার যে সাইজ দেখুন 0.2 থেকে 5 মাইক্রোমিটার। ওকে, সো আমরা পড়ে আসছি যে ন্যানোমিটার থেকে হচ্ছে মাইক্রোমিটার, অর্থাৎ ন্যানোমিটার থেকে একটু বড় হচ্ছে মাইক্রোমিটার। এরপরে হচ্ছে যে কি আমাদের বাকি যেই মিলিমিটার, এরপরে আসছে হচ্ছে কি সেন্টিমিটার, এরপরে আসছে হচ্ছে কি মিটার। ওকে, সো দেখতে পাচ্ছেন তার মানে আমি মানে 1 মাইক্রোমিটার মানেটা হচ্ছে 10 লাখ, মানে 1 মিটারকে যদি আমি 10 লাখ ভাগ করি, এই 10 লাখ ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের কি মাইক্রো মিটার। ওকে, আচ্ছা, সো এখন খেয়াল করে দেখুন এরা একক বা দলবদ্ধ হয়ে বাস করে। ব্যাকটেরিয়া হয় এককভাবে থাকতে পারে অথবা কি দলবদ্ধভাবে থাকতে পারে। আচ্ছা, ব্যাকটেরিয়ার প্রোটোপ্লাজম আদি নিউক্লিয়াস যুক্ত। তাহলে আমরা আগে বুঝতে পারছি ব্যাকটেরিয়ার যে প্রোটোপ্লাজম সেটা কি আদি নিউক্লিয়াস যুক্ত। অর্থাৎ নিউক্লিয়াসে নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিওলাস অথবা ক্রোমাটিন জালিকা থাকে না। নরমালি আমরা যখন পড়ে আসছিলাম যে দেখে আসছিলাম যে হিউম্যানের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা কেমন ছিল, সেখানে নিউক্লিয়ার মেমব্রেন ছিল, ওকে, নিউক্লিয়ার পোর্ট ছিল, তারপর ডিএনএ এর প্যাঁচানোর সুতা ছিল, একটা নিউক্লিওলাস ছিল, তাই না? আচ্ছা, সো এখানে কিন্তু এই ধরনের কোনো কিছুই নেই। কেন নেই? শুধুমাত্র জাস্ট র একটা ডিএনএ আমরা এখানে দেখতে পাচ্ছি, একদম র একটা ডিএনএ। ওকে, আচ্ছা, যার কারণে একটা বলা হচ্ছে আদি নিউক্লিয়াস যুক্ত। আচ্ছা, শুধু একটি দ্বিসূত্রক ডিএনএ তন্তু থাকে। তাহলে কি থাকে? ডিএনএ তন্তু থাকে। সেজন্য ব্যাকটেরিয়ার নিউক্লিয়াসকে নিউক্লিয়ার বস্তু বা নিউক্লিওয়েড বলা হয়। আচ্ছা, মানে নিউক্লিওয়েড বলতে বোঝাচ্ছে যে ব্যাকটেরিয়া যে অঞ্চল জুড়ে থাকে সেটাকে বলা হচ্ছে নিউক্লিওয়েড। ওকে, আচ্ছা, সো মোটামুটি এটাই হচ্ছে আমাদের একটা ব্যাকটেরিয়ার পুরো অ্যানাটমি, দ্যাট মিন্স একটা মরফোলজি। হ্যাঁ, আচ্ছা, সো আমরা এখান থেকে এই বিষয়টুকু ক্লিয়ার হলাম। ওকে, নেক্সট মুভ অন দি নেক্সট স্লাইড। ওকে, আমরা এখন আরো কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানি। প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে প্রোটোপ্লাজম কি কেবল রাইসোজোম 70s, আমরা তো পড়ে আসছি 50s 70s। ওকে, হ্যাঁ, আচ্ছা, এবং একই সাথে মেসোজোম থাকে। হোয়াট ইজ মেসোজোম? মেসোজোম মানেটা হচ্ছে একটু খেয়াল করে দেখুন যে এই যে এখানে নিউক্লিয়ার যে আমাদের মেমব্রেনটা আছে না, এই মেমব্রেনটুকু অনেক সময় ভিতরের দিকে ফোল্ড হয়ে একটা মানে একটা কাঠামো তৈরি করে। এটাকে আমরা অনেক সময় মেসোজোম বলি। ওকে, আমরা যে সেল মেমব্রেনটা আছে না, এই সেল মেমব্রেনটা ভিতরের দিকে একটু ফোল্ড হয়। আচ্ছা, এরপরে হচ্ছে ব্যাকটেরিয়ার কোষঝিল্লির বাইরে সুগঠিত কোষ প্রাচীর রয়েছে, খুবই ইম্পর্টেন্ট। কোষ প্রাচীর নরমালি আমাদের যে সেলগুলো আছে সেখানে কিন্তু কোষ প্রাচীর থাকে না, বাট ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটা কোষ প্রাচীর থাকে, যার প্রধান উপাদান মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইকান, এর সাথে পলিস্যাকারাইড, মুরামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিড। সো আপনাদের অনেক সময় এমসিকিউতে এটা আসে যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, তখন আপনাকে বলতে হবে যে মূলত এটা পলিস্যাকারাইড দ্বারা গঠিত। ম্যাক্সিমাম পলিস্যাকারাইড, তার সাথে হচ্ছে কিছু টিকোইক অ্যাসিড, মুরামিক অ্যাসিড আছে, হ্যাঁ, পেপটাইডোগ্লাইকান আছে। ওকে, কারণ পজিটিভ ব্যাকটেরিয়া নেগেটিভ ব্যাকটেরিয়া অনেকগুলো ব্যাপার স্যাপার আছে, সেটা আমরা সামনের ক্লাসগুলোতে ক্লাসিফিকেশনে জানবো। হ্যাঁ, আচ্ছা, অধিকাংশ ব্যাকটেরিয়া পরভোজী, হেটারোট্রপিক। কারণ কেন পরভোজী? কারণ হচ্ছে তাদের তো ওই ধরনের কি নেই, মানে হচ্ছে অর্গানাইলস নেই যে খাবার উৎপাদন করবে। তারপরে তাদের কিছু রাইবোজোম আছে, রাইবোজোম নেই তা না, কিছু আছে স্বভোজী, যার কারণে কিছু আছে কি স্বভোজী। এবং স্বভোজী ব্যাকটেরিয়া দেহে বিভিন্ন সালোক সংশ্লেষণীয় রঞ্জক, যেমন ধরো ব্যাকটেরিও ক্লোরোফিল, ব্যাকটেরিও ভিরিডিন বা ক্লোরোফিল বা ক্যারোটিনয়েড উপস্থিত থাকে। ওকে, সো মোটামুটি আমরা এখান থেকে কি শিখলাম? আমরা এখান থেকে শিখলাম ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর, ব্যাকটেরিয়ার পরভোজী না হচ্ছে স্বভোজী, এবং তার কিছু সালোক সংশ্লেষণ ব্যাপার থাকে। ওকে, সো নেক্সট আমরা যাব হচ্ছে এরপরের স্লাইডে। হ্যাঁ, ওকে, ব্যাকটেরিয়ার আরেকটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা খুবই আসে পরীক্ষায়, সেটা হচ্ছে যে এদের কিছু ব্যাকটেরিয়া আছে যারা হচ্ছে বাধ্যতামূলক অবায়বীয়, তাদের কি বলা হচ্ছে বাধ্যতামূলক অবায়বীয়। আরেকটা হচ্ছে সুবিধাবাদী অবায়বীয়, আরেকটা হচ্ছে বাধ্যতামূলক বায়বীয়। ওকে, সো এখানে একটা গ্রাফ দেয়া আছে, আমরা এই গ্রাফটুকু দেখার ট্রাই করি। হ্যাঁ, আচ্ছা, কি বলতেছে? প্রথমত বাধ্যতামূলক অবায়বীয় মানে কি? মানে এটা হচ্ছে সে অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে, অক্সিজেন ছাড়াই সে কি করতে পারে? বাঁচতে পারে। যেমন একটা হচ্ছে উদাহরণ ক্লোস্ট্রিডিয়াম।
আচ্ছা, আরেকটা হচ্ছে বাধ্যতামূলক বায়বীয়। বাধ্যতামূলক বায়বীয় কি? সে হচ্ছে অক্সিজেন থাকলেও বাঁচে অথবা অক্সিজেন ছাড়াও বাঁচে, অর্থাৎ অক্সিজেন প্রয়োজন, অক্সিজেন ছাড়া সে কি করতে পারবে না, বাঁচতে পারবে না। যার কারণে একটা বলা হচ্ছে বাধ্যতামূলক, মানে বাধ্য, ও থাকাটাই বাধ্য। ওকে, আচ্ছা, বাধ্যতামূলক অবায়ু বলতে অক্সিজেন ছাড়াই সে বাঁচতে পারে। আরেকটা হচ্ছে সুবিধাবাদী অবায়বীয়, মানে হচ্ছে কি অক্সিজেন সহ ও ছাড়া বাঁচতে পারে। তাহলে আমরা কিন্তু কি শিখলাম? অক্সিজেন থাকতে হবে, অক্সিজেন মানে থাকো না থাকো, তুমি আসো যাও, কোনো ব্যাপার না, তাহলে সেটা কি সুবিধাবাদী অবায়বীয়। বাধ্যতামূলক বায়বীয় মানে হচ্ছে অক্সিজেন তোমার থাকাই লাগবে। আরেকটা হচ্ছে বাধ্যতামূলক তুমি না থাকলেও চলবে। ওকে, মানে তুমি না থেকে আমি মানে হইতে পারি, বুঝতে পারছো ব্যাপারটা হচ্ছে এমন। তাহলে অক্সিজেন ছাড়াই সে বাঁচতে পারে। তাহলে আমরা সুবিধাবাদী অবয়বের কিছু উদাহরণ দেখতে পারি, সালমোনেলা, ইকোলাই, সিজেলা। ওকে, আচ্ছা, সো এখানে একটা দেখুন, এই যে এখানে একটা মানে টেস্ট টিউবের মধ্যে যেখানে অক্সিজেন আছে সেখানে কিন্তু ব্যাকটেরিয়াগুলো গ্রো করেনি। আমরা অক্সিজেন মুক্ত অঞ্চলে ব্যাকটেরিয়াগুলো দেখতে পাচ্ছি, যেখানে অক্সিজেন আছে সেখানে আমরা ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি। ওকে, আর এখানে কি যেখানে অক্সিজেন থাকুক না থাকুক সব জায়গায় কি আছে, আমাদের ব্যাকটেরিয়া আছে। ওকে, সো এইটাই হচ্ছে আমাদের মূলত এই স্লাইডের আলোচনা। হ্যাঁ, সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় কিন্তু আসে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট স্লাইড আমরা জানবো যে আরো কিছু, যদিও একটু আগেগুলো নিয়ে আলোচনা করে আসছি, যে এটা প্রচন্ড ঠান্ডা, মানে কত, প্রায় -17 ডিগ্রি সেলসিয়াস এবং শুরু থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্যাকটেরিয়া বাঁচতে পারে। ওকে, ক্রোমোজোম থাকায় ব্যাকটেরিয়ার মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজন ঘটে না। সো আমি কি বলতে চাচ্ছি, মাইটোসিস ও মিওসিস। হ্যাঁ, সো এই জিনিসটা নিশ্চয়ই তোমরা পড়ে আসছো যে হিউম্যান সেলের ক্ষেত্রে বা ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে এই ধরনের বিভাজন ঘটে, বাট প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা কি এদের বংশবৃদ্ধি বিভাজনটা এমন হয় না। তাদের বংশবৃদ্ধি বিভাজনটা কিভাবে হয়, সেটা একটা বাইনারি ফিশন। ওকে, সো লেটস সি, এই যে এই ডেমোটা খেয়াল করো, এখানে কি বলতে চাচ্ছি, এখানে বলতে চাচ্ছি যে ধরো প্রথমত এটা একটা হচ্ছে কি সেল, ব্যাকটেরিয়া একটা সেল, এখানে একটা সার্কুলার ডিএনএ আছে, রাইট? ওকে, মনে রাখবা কোষ বিভাজনের ক্ষেত্রে অবশ্যই আগে আমাদের বডিতে সেলের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট কোনটা, ডিএনএ। ওকে, ডিএনএ না থাকলে তার কিছুই থাকে না, তাই না? আমাদের অস্তিত্বই থাকে না, সেটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও সেম। সো আগে ডিএনএটা কি বিভাজিত হতে হবে, যেটাকে আমরা বলি রেপ্লিকেশনস। ওকে, সো এই যে রেপ্লিকেশন হবে, রেপ্লিকেশন ডিএনএটা হয়ে গেল। আচ্ছা, এর সাথে আরো কিছু প্লাজমিড আছে, প্লাজমিডও সেম, প্লাজমিড নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। আর এর পাশাপাশি যখন বিভাজিত হয়ে গেল, এই যে এখানে একটা ডিএনএ চলে আসলো, এই জায়গায় একটা ডিএনএ চলে আসলো, এরপরে মাঝখান দিয়ে এটা একটা কি, মানে একটা ভূমিকম্প ঘটে, বুঝতে পারছো? সিম্পলি আমি বোঝাচ্ছি। তো এভাবে ঘটার পরে এটা ডিভাইডেড হয়ে যায়। সো এটা এই যে এখান থেকে দুটো অপত্য নতুন কোষ তৈরি হয়ে গেল। তাহলে এই যে একটা ভেঙে আমি যখন আবার দুটো বানালাম, সেটাকে কি বলা, সেটা সে ধরনের মানে বিভাজনটা কি, বাইনারি ফিশনস, মানে একবারে দুটো হবে। তাহলে এইটা ভেঙে আবার দুটো হবে। ওকে, আচ্ছা, সো ব্যাপারটা এমনই। আচ্ছা, সো এরপরে আসে হচ্ছে ফাস্ট ভাইরাসের প্রতি তারা খুবই কি সংবেদনশীল, মানে কি ফাস্ট ভাইরাস, যেমন আমরা টি টু ফাস্ট। ওকে, টি টু ফাস্ট ভাইরাস, ফাস্ট ভাইরাস মানে হচ্ছে যে কি, এই যে এই ব্যাকটেরিয়া গুলো কি করে এক ধরনের ভাইরাসের আক্রমণের শিকার হয়। ওকে, যেমন ধরো এই যে ব্যাকটেরিয়া, এটাকে আমরা টি টু ফাস্ট। হ্যাঁ, সো এই যে এই ব্যাকটেরিয়া, এই ভাইরাসটা এই ব্যাকটেরিয়া গুলোকে কি করে, মানে ধ্বংস করে দেয়। হ্যাঁ, আচ্ছা, নেক্সট হচ্ছে যে কি আমাদের এদের অধিকাংশই অজৈব লবণ জারিত করে শক্তি সঞ্চয় করে। অজৈব লবণ বলতে যেমন ধরো হচ্ছে তোমার নাইট্রেট, নাইট্রাইট, এই ধরনের মানে শক্তি সঞ্চয় করে। কারণ প্রত্যেকটা সেলের চলতে গেলে তাদের কি লাগে, এটিপি লাগে। কি লাগে? এটিপি লাগে। এই এটিপিটা তারা কই পায়? অজৈব লবণ, ইনঅর্গানিক সল্ট থেকে তারা কি করে, এগুলোকে ইনঅর্গানিক সল্টকে তারা কি করে জারিত করে এই এটিপি প্রডিউস করে, ওই এটিপি ইউজ করে তারা কি করে, মানে তাদের কার্যক্রম সম্পাদন করে। প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য এন্ডোস্পোর তৈরি করে। মানে কি এন্ডোস্পোর বলতে, ধরো বাইরে একটা ব্যাকটেরিয়া আছে, এখন তাদের কি না, এটা তাদের জন্য সুইটেবল, ফেভারেবল কন্ডিশন না, তখন তারা কি করে, এইটার বাইরে আরো পুরো একটা স্তর তৈরি করে ফেলে। একদম শক্ত একটা মোটা স্তর তৈরি করে ফেলে, যেটাকে বলা হচ্ছে এন্ডোস্পোর। একই সাথে ব্যাকটেরিয়া সাধারণত বেসিক রং ধারণ করে, যেমন গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ রং ধারণ করতে পারে। হ্যাঁ, আমরা যখন স্টেনিং করবো, মানে রং ছিটাবো, তখন এরা
রং ধারণ করে, হ্যাঁ, বিশেষ করে পার্পল, ব্লু, এই ধরনের রং ধারণ করে, যেটা আমরা গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আইডেন্টিফাই ক্ষেত্রে ইউজ করে থাকি। ওকে, স্টেনিং বলা হয় এটাকে। হ্যাঁ, আচ্ছা, সো নেক্সট আমরা পরের স্লাইডে যাই। সো আমরা এখন এই জিনিসগুলো আমরা পড়লাম, এখান থেকে আমরা মূলত কি কি জিনিস শিখলাম? আমরা এখান থেকে ব্যাকটেরিয়ার পুরো একটা ক্লাসিফিকেশন বাদ দিলে আমরা ব্যাকটেরিয়ার যে নর্মাল যে মরফোলজিক্যাল ব্যাপার এবং তাদের যে সাধারণ বৈশিষ্ট্য, এগুলো আমরা শিখলাম। হ্যাঁ, সো চলো এখন আমরা কিছু বিগত কোয়েশ্চন পরীক্ষায় আসা আমরা কিছু কোয়েশ্চন সলভ করার চেষ্টা করি। হ্যাঁ, সো কোন বিজ্ঞানী ব্যাকটেরিয়াকে অ্যানিম্যাল কিউ নাম দেন? ওকে, কোন বিজ্ঞানী ব্যাকটেরিয়াকে অ্যানিম্যাল কিউ নাম দেন? ওকে, আমরা পড়ে আসছি যে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। ওকে, আচ্ছা, কোন বিজ্ঞানী যক্ষা রোগের জীবাণু আবিষ্কার করেন? একটু আগেই তো আমরা পড়ে আসলাম যক্ষা রোগের মানে জীবাণু মাইক্রোব্যাকটেরিয়াম, ওকে, রবার্ট কোচ। আচ্ছা, কোন ব্যাকটেরিয়া মানব দেহের অন্ত্রে বাস করে? এটা বিভিন্ন পরীক্ষা আসছিল, ইকোলাই। ওকে, এরপর জার্ম থিওরি অফ ডিজিজ প্রবক্তা কে? অবশ্যই কে? লুই পাস্তুর। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে কোন বিজ্ঞানী ব্যাকটেরিয়ার নাম করণ করেন? এরেন বার্গ। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রধানত কি? পলিস্যাকারাইড দ্বারা গঠিত। ওকে, সো এতটুকুই আমাদের পুরো স্লাইডের আলোচনা ছিল। হ্যাঁ, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ।